আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতের চালটা অনেক সুন্দর ছিল, একদম পোলার চাউলের মতন। ভাত রান্না শেষ করে চুলায় লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা ভাজি বসিয়ে দিয়েছিলাম। লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজিটা আমি কখনো করিনি। আজকে ফার্স্ট রান্না করতেছি। আপনারা কে, কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে আমি কচুর মুখিগুলো একটু লবণ দিয়ে ধুয়ে তারপর ভাপে বসিয়ে দিয়েছিলাম যাতে খাওয়ার সময় গলা না চুলকায়। আসলে আমাদের মেয়েদের মনটা যখন ভালো থাকে তখন আমরা রান্নাঘরে সময়টা দেই বেশি। তাই আজকে আমি বেশ কয়েকটা আইটেম রান্না করব। একটা একটা করে রেসিপি শেয়ার করব। আপনারাই বলবেন কোনটা সবচেয়ে ভালো লাগলো। লাউয়ের খোসা ভাজিটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি আমি ফার্স্ট টাইম ভাজি করেছি। সেই অনুযায়ী কেউ খাওয়ার সময় ধরতেই পারেনি যে এই ভাজিটা লাউয়ের খোসা ভাজি। সবাই ভেবেছে এটা আলু ভাজি। এখন আমি কচুরমুখির তরকারিটা রান্না করে নিব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভাপ দিয়ে রাখা কচুর মুখিগুলো। তারপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। সেদিন আমি এই তরকারিতে ঝোলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমার কচুর মুখিগুলো একটু ভেঙে যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব 20 মিনিটের মতন। মাছগুলো আমি দিক দিয়ে ভেজে নেব। রান্না করতে করতে একটা কথা হঠাৎ মনে পড়লো, আমরা না অনেক সময় কপালের দোষ দিই। বলি এই কপালটা খারাপ ছিল। কিন্তু আসলে কপালের কোনো দোষ নাই। আমাদের নিজেদেরই অতিরিক্ত আশাগুলোই আমাদের ভালো না থাকার কারণ। যার যত বেশি চায় সেটা নিয়ে মনে হয় বেশি কষ্ট পায়। তাই এখন ভাবি কম চাওয়াই ভালো। অল্প অল্প করে পেলে তাও শান্তি থাকে, তৃপ্তি আসে। যা যায় সেটা ধরার দরকার নাই, সেটা আমার ছিল না। আচ্ছা, আপনারা কি কখনো এমনটা অনুভব করেছেন যখন বেশি কিছু চান তখন যেন সবকিছু গড়বড় হয়ে যায়? আমি তো এখন রিয়েলাইজ করতে পারি কপালে কিছু না থাকলে আমাদের বেশি চাওয়াটাই কষ্টের শুরু। যাই হোক, আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি। এখন আমাদের পিঠা বানানোর রেসিপিতে ফিরে যাই। এখানে আমি 4টা কলা নিয়ে নিয়েছিলাম। কলাগুলো হাত দিয়ে মুথে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং খাবার সোডা। কলার পরিমাণ অনুযায়ী দিয়ে দিব চালের গুঁড়ি। আর অবশ্যই এই পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়িটাই ব্যবহার করতে হবে। যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই হবে, চালের গুঁড়ির প্যাকেট তারা দিয়ে দিবে। যেহেতু এটা শুকনা চালের গুঁড়ি ছিল সেজন্য ডোটা করে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে আমি এদিক দিয়ে চলে গিয়েছিলাম সকালে নাস্তাটা করতে। রান্না শেষ করে সকালে নাস্তা করতে করতে 12:30 বেজে গিয়েছিল। আজকের আবহাওয়াটা কেমন জানি, একবার রোদ উঠতেছে আর একবার বাতাস বইতেছে। মনে হচ্ছিল আকাশটা বুঝি একটু দ্বিধায় আছে। একটুখানি গরম আবার একটুখানি ঠান্ডা হাওয়া। এরকম দিনে রান্না করতে আলাদা ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠা বানানোর জন্য আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর পাতিলের মুখে একটা কাপড় বেঁধে নিয়েছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা বসানোর আগে পাতিলের মুখে কাপড়টা বেঁধে নিতে, না হলে রিস্ক হয়ে যায়। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তারপর সেই ডোটা আমি কাপড়ের উপর ঢেলে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢাকলে ঢাকনার উপরে লেগে যেতে পারে, সেজন্য একটা স্টিলের বল দিয়ে আমি ঢেকে তারপর ফুতা দিয়ে দিয়েছিলাম যাতে হাওয়াটা বের হয়ে না যায়। প্রায় 40 থেকে 50 মিনিট এটা এভাবে ঢেকে রাখবো। 50 মিনিট পর এসে দেখি এই তো পিঠাটা হয়ে গেছে। তার আগে আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিয়েছিলাম পিঠাটার মাঝখান দিয়ে হয়েছে কিনা। এটা প্রায় কেকের মতনই, কেক ঠিক যেভাবে বানায় সেরকম ভাবেই বানাতে হয়। পিঠার রেসিপি দিয়েছি কিন্তু পিঠার নামটা বলতেই ভুলে গিয়েছি। আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে ধামা পিঠাও বলে, আবার কেউ কলা পিঠাও বলে। সবাই বেশিরভাগ সময় ধামা পিঠাই বলে। পিঠাটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা কেটে নিব। এই তো দেখতেই পারতেছেন এটা কি সুন্দর একদম কেকের মতন হয়েছে। এটা পুরা কেক বললেই চলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।